নমস্কার বন্ধুরা, আমি সোনিয়া। আজকের গল্পে আমি আমার জীবনে ঘটে যাওয়া এক বাস্তব সত্য ঘটনা বলতে চলেছি, যা শুনলে আপনাদের শিওর হাত মারা ছাড়া কোনো উপায় থাকবে না। বন্ধুরা, আমার বয়স এখন ৩৮। জীবনের এই মধ্যগগনে এসে শরীরটা যেন এক অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমি চিরকালই একটু সুস্বাস্থ্যের অধিকারী ছিলাম। ৩৮এও আমার গায়ের রঙে সেই উজ্জ্বলতা আর শরীরে এক ধরনের মেদহীন বাঁধনই ছিল, যা অনেক সময় আমাকে আমার বয়সের চেয়ে বেশ কম বয়সী দেখাত। আমার দীর্ঘ কালো চুল আর টানা টানা চোখ দুটো আজও অনেককে থমকে দেয়, কিন্তু ইদানিং এই শরীরটাই আমার কাছে এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমি লক্ষ্য করছি আমার ভরাট শারীরিক গঠন আর চলনবলন নিয়ে আমার নিজের ভেতরেই একটা কুণ্ঠা কাজ করছে। মা হবার পর শরীরের যে পরিবর্তনগুলো আসে, সেগুলোকে আমি সবসময় মাতৃত্বের অলংকার মনে করতাম, কিন্তু গত কয়েক মাস ধরে আমার সেই ধারণা বিষিয়ে গেছে। আমার ১৮ বছরের ছেলে নয়ন যখন আশেপাশে থাকে, আমি লক্ষ্য করি আমার শরীরের সামান্য নড়াচড়াও যেন ওর তীক্ষ্ণ নজরে ধরা পড়ছে। আমি যখন রান্নাঘরে কাজ করি বা ঘর পরিষ্কার করতে গিয়ে একটু ঝুঁকে পড়ি, অনুভব করি আমার শরীরের প্রতিটি ভাঁজ ওর চোখের সীমানায় বন্দী হয়ে আছে। আমার ভরাট শরীর আর উন্নত গঠন কি তবে আমার ছেলের ভেতরে কোনো সুপ্ত দানবকে জাগিয়ে দিচ্ছে? এই ৩৮ বছর বয়সে এসে আমি কি তবে নিজের ছেলের চোখেই প্রথমবার একজন নারী হিসেবে মূল্যায়িত হচ্ছি? এই চিন্তাটা মাথায় আসতেই আমার মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে যায়। আমি এখন ঘরের ভেতরেও সবসময় একটা মোটা চাদর বা ওড়না দিয়ে নিজেকে মুড়িয়ে রাখি। নয়ন যখন ড্রয়িং রুমে বসে থাকে, আমি অনুভব করি ওর স্থির দৃষ্টি আমার পিঠের ওপর বিঁধছে। আজ সকালেও আমি যখন ডাইনিং টেবিল পরিষ্কার করছিলাম, ও নাস্তা না খেয়ে এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছিল। ওর সেই চোখের মণি দুটো স্থির, কোনো পলক পড়ছে না। আমি কাঁপতে কাঁপতে বললাম, নয়ন, নাস্তা খেয়ে নে বাবা, দেরি হয়ে যাচ্ছে। ও কোনো উত্তর দিল না, শুধু একটা অদ্ভুত হাসি দিল। সেই হাসিতে কোনো মমতা ছিল না, ছিল এক গভীর পর্যবেক্ষণ। আমি দ্রুত আঁচলটা টেনে বুকটা আরও ভালো করে ঝেঁকে নিলাম। আমার নিজের ছেলের সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমি কোনো শিকারী পশুর সামনে দাঁড়িয়ে আছি। এই অস্বস্তি আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ও কি তবে বড় হওয়ার সাথে সাথে ওর মায়ের শরীরের গঠন নিয়ে কোনো বিকৃত কামনায় মত্ত হচ্ছে? আমার ঘরটা এখন আর আমার কাছে নিরাপদ মনে হয় না। এই ফ্ল্যাটে আমি আর আমার ১৮ বছরের ছেলে নয়ন থাকি। ওর বাবা মারা যাওয়ার পর আমিই ওর পৃথিবী ছিলাম, আর ও ছিল আমার। কিন্তু গত কয়েক মাস ধরে বাতাসের রং বদলে গেছে। নয়ন যখন ড্রয়িং রুমে বসে থাকে, আমি রান্নাঘর থেকে অনুভব করি ওর স্থির দৃষ্টি আমার পিঠের উপর বিঁধছে। আজ সকালে আমি যখন ডাইনিং টেবিল পরিষ্কার করছিলাম, ও নাস্তা না খেয়ে এক দৃষ্টি আমার দিকে তাকিয়েছিল। ওর সেই চোখের মণি দুটো স্থির, কোনো পলক পড়ছে না। আমি কাঁপতে কাঁপতে বললাম, নয়ন, নাস্তা খেয়ে নে বাবা, দেরি হয়ে যাচ্ছে। ও কোনো উত্তর দিল না, শুধু একটা অদ্ভুত হাসি দিল। সেই হাসিতে কোনো মমতা ছিল না, ছিল এক গভীর পর্যবেক্ষণ। আমি দ্রুত আঁচলটা ভালো করে গায়ে জড়িয়ে নিলাম। আমার নিজের ছেলের সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমি কোনো শিকারী পশুর সামনে দাঁড়িয়ে আছি। এই অস্বস্তি আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ও কি তবে বড় হয়ে গেছে, আর বড় হওয়ার সাথে সাথে কি ওর মায়ের প্রতি ওর দৃষ্টিভঙ্গি বিষাক্ত হয়ে উঠছে? বিকেলের ম্লান আলো যখন বারান্দায় এসে পড়ে, আমি সেখানে কাপড় শুকাতে দেই। সেদিন খেয়াল করলাম নয়ন ওর ঘরের জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি যখন শাড়িটা ঠিক করছিলাম, দেখলাম ওর চোখ দুটো আমার কোমরের ভাঁজে বা হাতের নড়াচড়ায় স্থির হয়ে আছে। আমি দ্রুত সেখান থেকে সরে এলাম। রাতে ও যখন খেতে বসল, আমি ওর দিকে তাকাতে পারছিলাম না। ও হঠাৎ মৃদু স্বরে বলল, মা, তোমার এই নীল শাড়িটা তোমাকে খুব মানায়। কেন জানি না, তোমাকে দেখলে আজ অন্য রকম লাগছে। আগে তো তোমাকে এমন দেখিনি। কথাটার মধ্যে কোনো নোংরা শব্দ ছিল না, কিন্তু ওর গলার স্বর ছিল অস্বাভাবিক নিচু এবং গাঢ়। একজন ছেলে তার মাকে সুন্দর বললে খুশি হওয়ার কথা, কিন্তু নয়নের বলার ধরনটা ছিল প্রেমিকের মতো। আমি থমকে গেলাম। আমার হাতের খুন্তিটা কেঁপে মেঝেতে পড়ে গেল। ও কি আমাকে নারী হিসাবে দেখছে? এই চিন্তাটা মাথায় আসতেই আমার নিজের ওপর ঘৃণা জন্মাল। আমি কি তবে ওর লালন পালনে কোনো ভুল করেছি? আমি সিদ্ধান্ত নিলাম নয়নের থেকে দূরত্ব বজায় রাখব। আমি এখন ওর ঘরে খুব একটা যাই না, ওর সাথে কথা বলি না। কিন্তু এতে কাজ হচ্ছে উল্টো। ও আরও বেশি করে আমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। একদিন দুপুরে
আমি শোবার ঘরে একটু জিরিয়ে নিচ্ছিলাম। হঠাৎ মনে হলো ঘরের তাপমাত্রা বদলে গেছে। চোখ মেলে দেখি নয়ন একদম আমার শিয়রে দাঁড়িয়ে আছে। ও আমার মুখের খুব কাছে ঝুঁকেছিল, যেন আমার নিঃশ্বাসের শব্দ গুনছে। আমি ধরফর করে উঠে বসলাম। নয়ন, তুমি এখানে কি করছ? এভাবে মানুষের ঘরে কেউ ঢোকে? ও একটুও বিচলিত হল না। সোজা হয়ে দাঁড়িয়ে এক অদ্ভুত শীতলতায় বলল, দেখছিলাম তুমি ঘুমালে কতটা শান্ত থাকো মা। তোমার এই রূপটা সবার আড়ালে থাকে, শুধু আমিই দেখতে পাই। আমি স্তম্ভিত হয়ে গেলাম। ওর এই অস্বাভাবিক কথাগুলো আমাকে প্রতি মুহূর্ত দগ্ধ করছে। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলায় যেন পাথর আটকে আছে। ও কি আমাকে সত্যিই কোনো নিষিদ্ধ ইঙ্গিত দিচ্ছে? নয়ন কলেজে যাওয়ার পর আমি ওর ঘর পরিষ্কার করতে ঢুকলাম। মনে একরাশ ভয় আর ঘৃণা নিয়ে আমি ওর পড়ার টেবিলে হাত দিলাম। বইয়ের আড়ালে আমি একটা ডায়েরির পাতা ছেঁড়া চিরকুট পেলাম। তাতে কাপা কাপা হাতে লেখা ছিল, আমি জানি এটা পাপ, কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না। তোমাকে না পাওয়া পর্যন্ত আমার এক মুহূর্তও শান্তি নেই। তোমার এই পরিবর্তন আমাকে পাগল করে দিচ্ছে। চিরকুটটা পড়ে আমার চারপাশ অন্ধকার হয়ে এলো। এই চিরকুট কার উদ্দেশ্যে লেখা? এই ঘরে আমি আর ও ছাড়া আর কোনো নারী নেই। ও কি তবে আমার কথাই লিখছে? আমি কি নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দেব, নাকি সমাজের ভয়ে মুখ বুজে এই লজ্জা সয়ে যাব? নয়ন যখন স্কুল থেকে ফিরল, ওর চোখে সেই একই মায়াবী অথচ শিকারী দৃষ্টি। ও যেন আমাকে পড়ার চেষ্টা করছে, যেন আমার শরীরের প্রতিটি কম্পন ও উপভোগ করছে। সেদিন রাতে লোডশেডিং হল। চারদিক খুটখুটে অন্ধকার। আমি মোমবাতি জ্বালিয়ে রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে। মোমবাতির কাপা কাপা আলোয় দেখলাম নয়ন দরজায় হেলান দিয়ে একভাবে আমার দিকে তাকিয়ে আছে। ওর ছায়াটা দেয়ালে বিশাল এক দানবের মতো দেখাচ্ছিল। ও ফিসফিস করে বলল, মা, এই অন্ধকারে তোমাকে একদম আলাদা দেখায়। মনে হয় তুমি আমার খুব চেনা কেউ না, বরং পরম কাঙ্ক্ষিত অন্য কেউ। আমার গা গুলিয়ে উঠল। আমি ওর পাশ কাটিয়ে দ্রুত নিজের ঘরে চলে যেতে চাইলাম, কিন্তু ও সরল না। ও সেখানেই দাঁড়িয়ে রইল, কোনো শারীরিক স্পর্শ করল না, শুধু ওর ওই চাউনি দিয়ে আমাকে বিদ্ধ করতে লাগল। আমি কোনো মতে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিলাম। সারা রাত আমি বিছানায় বসে কাটিয়েছি, হাতে একটা ধারালো ছুরি নিয়ে। আমি আমার নিজের ছেলেকে ভয় পাচ্ছি। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? নয়নের ১৯তম জন্মদিন এলো। আমি ইচ্ছে করেই কোনো আনন্দ করতে চাইনি, কিন্তু নয়ন জেদ ধরল রাতে আমাদের একসাথে ডিনার করতে হবে। ও নিজে রান্নাঘরে সাহায্য করতে এলো। আমি যখন পেঁয়াজ কাটছিলাম, ও বারবার আমার খুব কাছে আসছিল। ও আমাকে স্পর্শ করছিল না, কিন্তু ওর শরীরের উত্তাপ আমি অনুভব করছিলাম। ও আমার হাতের কাছে হাত রাখছিল, যেন ভুল করে লেগে যাবে, কিন্তু শেষ মুহূর্তে সরিয়ে নিচ্ছিল। ও হঠাৎ বলল, মা, আমাদের মধ্যে কোনো পর্দা থাকা উচিত নয়, তাই না? সব কিছু স্পষ্ট হওয়া দরকার। আমি রাগে আর ভয়ে চিৎকার করে উঠতে চাইলাম, কি বলতে চাস তুই? ও হাসল, এক রহস্যময় হাসি। সময় হলেই বুঝবে মা, খুব শিগগিরই সব পরিষ্কার হবে। এই সময় শব্দটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি ভাবছিলাম ও হয়তো আজ রাতেই কোনো চরম পদক্ষেপ নেবে। আমি মনে মনে মৃত্যুর প্রস্তুতি নিচ্ছিলাম। নয়ন যখন বিকেলে লাইব্রেরিতে গেল, আমি ওর আলমারির চাবিটা খুঁজে পেলাম। আমি নিশ্চিত হতে চাইছিলাম ও কোনো মাদকের নেশায় আছে কিনা। আলমারির একদম নিচে আমি একটা স্কেচবুক খুঁজে পেলাম। ভয়ে ভয়ে সেটা খুলতেই আমার হার্টবিট বেড়ে গেল। সেখানে আমার অসংখ্য পেন্সিল স্কেচ। প্রতিটা ছবিতে আমার চেহারার প্রতিটি রেখা নিখুঁতভাবে আঁকা। কিন্তু ছবিগুলো সাধারণ নয়। প্রতিটা ছবিতে আমার চোখ দুটো কোট্রাগত, ঠোঁট ফ্যাকাশে, আর প্রতিটি ছবির নিচে লাল কালিতে লেখা, আমি কি পারব তোমাকে মুক্ত করতে? সময় যে ফুরিয়ে আসছে। এই মুক্তি মানে কি? ও কি আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছে, নাকি এর আড়ালে অন্য কোনো আদিম ইচ্ছা লুকিয়ে আছে? আমি ছবিগুলো দেখে ঘৃণায় শিউরে উঠলাম। আমার আদরের নয়ন আজ এক বিকৃত মানসিকতার মানুষে পরিণত হয়েছে। সেদিন রাতে আমি আর ধৈর্য ধরতে পারলাম না।
নয়ন যখন ড্রয়িং রুমে বসে আমার দিকে সেই নির্নিমেষ দৃষ্টিতে তাকালো, আমি আমার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম, নয়ন, তুই কি মানুষ নাকি জানোয়ার? কেন তুই আমার দিকে ওভাবে তাকাস? কেন আমায় নিয়ে আজেবাজে কথা বলিস? আমি তোর জন্মদাত্রী মা, তোর কি লজ্জা করে না? নয়ন থমকে গেল। ওর চোখে এক মুহূর্তের জন্য আকাশ ভেঙে পড়ার মতো বিস্ময় খেলে গেল। ও সোফা থেকে উঠে দাঁড়াল, কিন্তু কোনো প্রতিবাদ করল না। ও শুধু একবার দীর্ঘশ্বাস ফেলে ওর নিজের ঘরে চলে গেল এবং সজোরে দরজা বন্ধ করে দিল। আমি মেঝেতে বসে হাউ মাউ করে কাঁদতে লাগলাম। আমার মনে হলো আমার সাজানো বাগান আজ ছাড়খাড় হয়ে গেছে। আমার সারা জীবনের মাতৃত্ব আজ পরাজিত। পরদিন সকালে নয়ন আমাকে ওর ঘরে ডাকল। ওর চোখ দুটো লাল, সারা রাত হয়তো ঘুমায়নি। ওর হাতে একটা পুরনো ফাইল। ও শান্ত গলায় বলল, মা, তুমি আমায় ভুল বুঝেছ। আমি আসলে যা দেখছিলাম তা তোমার শরীর নয়, বরং তোমার ভেতরে ঘাপটি মেরে থাকা মৃত্যুকে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ও ফাইলটা আমার দিকে এগিয়ে দিল। সেখানে আমার বায়োপসি রিপোর্ট আর লিভারের কিছু স্ক্যান রিপোর্ট রাখা। নয়ন কাপা গলায় বলল, মা, ৩ মাস আগে ভুল করে তোমার আলমারিতে এই রিপোর্টগুলো পাই। তুমি ডাক্তারকে দেখিয়েছিলে, কিন্তু কাউকে কিছু বলনি। তোমার লিভার সিরোসিস হয়েছে মা। তুমি ওষুধ খাও না, ঠিকমতো ঘুমাও না। আমি যখন তোমার দিকে ওভাবে তাকাতাম, আমি তোমার সৌন্দর্য দেখতাম না। আমি দেখতাম তোমার চোখ কিভাবে ফ্যাকাশে হয়ে আসছে, তোমার চামড়া কিভাবে হলুদ হয়ে যাচ্ছে। আমি তোমার রূপ দেখছিলাম না মা, আমি প্রতি সেকেন্ডে দেখছিলাম তুমি কিভাবে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ। ওই চিরকুটটা ছিল আমার ডায়েরির পাতা, যেখানে আমি লিখেছিলাম তোমাকে হারানোর ভয়ে আমি মরে যাচ্ছি। আমি তোমাকে মুক্ত করতে চেয়েছিলাম এই মরণ ব্যাধি থেকে। আমি পাথর হয়ে গেলাম। আমার নয়ন আমাকে কুদৃষ্টিতে দেখছিল না, ও আমাকে পর্যবেক্ষণ করছিল একজন মুমূর্ষু মানুষের অস্তিত্ব রক্ষা করার জন্য। ওর প্রতিটি ইঙ্গিত, ওর ওই নীল শাড়ির প্রশংসা, সবই ছিল আমার অসুস্থ ফ্যাকাশে শরীরে একটু প্রাণের স্পন্দন খোঁজার চেষ্টা। ও যখন আমাকে অন্ধকারে দেখত, ও আসলে আমার শারীরিক ক্ষয়গুলো বোঝার চেষ্টা করত। আমি মা হয়ে আমার সন্তানের পবিত্র ভালোবাসাকে বিকৃত কামনার নাম দিয়েছিলাম। আমি অঝরে কাঁদতে কাঁদতে নয়নকে জড়িয়ে ধরলাম। আমার সন্তান আমাকে বাঁচানোর জন্য তিলে তিলে জ্বলছিল, আর আমি তাকে ভাবছিলাম পাপিষ্ঠ। নয়ন আমার বুকে মাথা রেখে শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। ও বলল, মা, তুমি ছাড়া তো আমার কেউ নেই। আমি তো শুধু তোমাকে একটু সুস্থ দেখতে চেয়েছিলাম। সেদিন আমি বুঝলাম নীরবতা আর সঠিক যোগাযোগের অভাব কত বড় বিভীষিকা তৈরি করতে পারে। মানুষের দৃষ্টিভঙ্গি অনেক সময় তার নিজের মনের লালিত আশঙ্কার আয়না হয়ে দাঁড়ায়। আমরা যা দেখি তার চেয়েও গভীর সত্য লুকিয়ে থাকতে পারে নীরব পর্যবেক্ষণের আড়ালে, বিশেষ করে কাছের মানুষদের ক্ষেত্রে। হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছনোর আগে খোলাখুলি আলোচনা করা জরুরি। সন্দেহ ও ভুল বোঝাবুঝি পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ককেও বিষাক্ত করে তুলতে পারে। তাই সত্যের মুখোমুখি হওয়ার সাহস থাকা উচিত। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।